রাত 9:30 পেরিয়েছে, তবু দুজনের পথ চলা শেষ হয়নি। তিতিকেও নিজের মতো আনমনে হেঁটে চলেছে। অনেকক্ষণ সময় পর পর হয়তো দুজনে দু একটি কথাবার্তা হচ্ছে, এছাড়া আর বিশেষ কোনো পরিবর্তন নেই দুজনের। এরই মধ্যে আচমকা এক নির্জন পরিবেশে প্রবেশ মাত্রই আদির তিতিকের উদ্দেশ্যে বলল, তেতোকা, তোমার ভয় করছে না? তিতিকে কিঞ্চিত কপাল কুঁচকে বলল, ভয় কেন করবে? এই যে অপরিচিত এক মানুষের সাথে এভাবে রাস্তার পর রাস্তায় হেঁটে চলেছ। তবু এই নির্জন নিস্তব্ধ গন্তব্যহীন পথে আদিরের এই নির্লিপ্ত অভিব্যক্তিতে তিতিকে গা ছাড়া ভঙ্গিতে তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে আওড়ায়, আপনি আমার অপরিচিত হলেন কবে? আপনাকে তো আমি চিনি। কতটুকু চেনো আমায়? এবার তিতিকে খানিকটা তটস্থ হয়ে বলল, যতটুকু চিনলে কাউকে নির্দ্বিধে বিশ্বাস করা যায়। আদির এবার থেমে যায়, তিতিকার দিকে মুখ ফিরিয়ে বলে, যদি এই মুহূর্তে তোমার সাথে বাজে কিছু করে ফেলি? তিতিকে এবার উত্তর না দিয়ে আদিরের মুখের দিকে তাকিয়ে থাকে। খানিকটা আমতা আমতা করে বলল, কি বলছেন এসব? আপনি আমার সাথে মশকরা করছেন? মোটেও না। আমার ব্যাপার এখনও তোমার পরিবারের কেউই কিছু জানে না, আর এই শহরে তুমি এখন একাই থাকো। এছাড়া আমার পাওয়ার সম্পর্কে আশা করি তোমার ন্যূনতম ধারণা রয়েছে। ধরো তোমার ইচ্ছে হলো তোমার সাথে বাজে কিছু করে ফেলার। আদিরের কথা শেষ হতে না হতে তিতিকা তীক্ষ্ণ কণ্ঠে তার উদ্দেশ্যে বলল, বাজে কিছু বলতে কি বোঝাতে চাচ্ছেন? আদির অদ্ভুতভাবে নিঃশব্দে হেসে বলল, এই ধরো তোমাকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিলাম, এবং কেউই কখনো তোমার কোনো খোঁজ খবর পেল না। তিতিকে চোখ মুখ কুঁচকে আদিরের উদ্দেশ্যে বলল, অমন হলে মরার পর ফিতনি হয়ে আপনার ঘাড় মটকে দেব। আদির নিঃশব্দে হেসে বলল, তুমি এমনিতেও ফেতনি, নিম গাছের তেতো ফেতনি, মিস তেতোকা। তিতিকা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে নিবে তার পূর্বে আদির তার উদ্দেশ্যে বলল, অনেক হয়েছে, চলো এবার। কোথায় যাবেন? কেন? তুমি তোমার বাসায়, আর আমি আমার বাসায়। আদিরের রেহিন কথায় তিতিকা আনমনেই ভারী শ্বাস ফেলে। আদির তাকে তীক্ষ্ণ নজরে পরখ করে বলল, কি মিস তেতোকা, আজ রাতটা আমার বাসায় থাকবেন নাকি? আদিরের অভিব্যক্তিতে তিতিকে আচমকাই চমকে উঠল। এই মুহূর্তে আদির তাকে মিসেস তেতোকা বলল, নাকি সে ভুল শুনল? তিতিকা চোখ ফিটফিট করে আদিরের দিকে তাকাতেই আদির ভ্রু উঁচিয়ে তিতিকা কি ইশারা করে যথাযথ জবাব দিলে। তিতিকা তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল, আমার বাসা থাকতে আপনার বাসায় কেন থাকতে যাব? কেন, গাড় মটকানোর জন্য? এই বলতে না বলতে আদি তিতিকার সন্নিকটে এগিয়ে আসে। তিতিকা খানিকের জন্য ঘাবড়ে গেলেও শাড়ির আঁচল চেপে নিজেকে তটস্থ করে। সে আদিরের চোখে চোখ মিলিয়ে তাকিয়ে থাকতে থাকতে আদির কিঞ্চিত মৃদু হেসে নির্বিকারী তিতিকার কপালের সামনে সরে পড়া চুলগুলো আলতোভাবে আঙ্গুলের সাহায্যে ঠিক করে দিতেই বলতে লাগলো, স্মৃতি। আদিরের আবেশিত কণ্ঠস্বরে তিতিকা তীব্র সংকোচের সহিত আওড়ায়, আদির আনমনে তিতিকার দিকে তাকিয়ে নিমেষেই তিতিকার হৃদস্পন্দনের গতি বেড়েছে। সে আদিরের চোখের তীব্র উৎসুক চাহনিতে তাকিয়ে থাকে, এই যেন সে বিশেষ কিছু একটা বলে ফেলবে। আদির বেশ কিছু একটা সময় নিয়ে শেষমেশ ভুলেই ফেলল, কাল অফিসে সময় মতো চলে এসো, অনেক কাজ বাকি পড়ে আছে, সেসব দ্রুত করতে হবে। আর সন্ধ্যার দিকে আমার কিছু লোকজন যাবে তোমার বাসায়, যা যা জিনিসপত্র ওদেরকে বুঝিয়ে দিও, এরপর আমি গিয়ে তোমায় নিয়ে আসবো। নিমেষে তিতিকে সোয়াল শক্ত হলে, এতক্ষণ সময় নিয়ে মানুষ এসব কথা বলে? সে তো কি না কি ভেবে বসেছিল। তিতিকে এই বিরক্তিতে মনে মনে আওড়ায়, আসলেই খারুস। ভার্সিটি শেষে তিতিকা অফিসে আসা মাত্রই যারার সাথে তার দেখা হয়ে যায়। আশ্চর্যজনকভাবে যারা আজ নিজ হতে তিতিকার কাছে এগিয়ে এলো। তিতিকে এখানে অবাক হলেও সে নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রেখেই কথোপকথন চালিয়ে যায়। এদিকে যারা শুরুতেই তিতিকের উদ্দেশ্য বলল, হাই, ইদানিং তোমাকে অফিসে বেশি অনিয়মিত দেখছি। তিতিকা কিঞ্চিত মলিন হেসে আওড়ায়, একটু অসুস্থ ছিলাম, এই জন্যই। বাহ, এ আর স্যারের মতো তুমিও দেখি একই টাইমিংয়ে অসুস্থ হও। ভালো, বেশ ভালো। বস আর ফিয়ের মধ্যে তো এমনই মিল হওয়া উচিত। এই বলেই সে অদ্ভুতভাবে হেসে ফেলে। তিতিকা সোয়াল শক্ত করে তার উদ্দেশ্যে আওড়ায়, কোনো অপ্রয়োজনীয় কথা বলার থাকলে বলুন, নয়তো আমি। আরে তিতিকা ম্যাম, ট্রিগার হচ্ছেন কেন?
এই বলেই সে তিতিকার কাছে কিছুটা এগিয়ে এসে কানের কাছে ফিসফিসিয়ে আওড়ায়, সত্যি করে বলো তো, এয়ার স্যারের সাথে তোমার কি চলছে? তিতিকা সাফা নজরে সোয়াল শক্ত রেখে তাকাতে যারা পুনরায় তাচ্ছিল্যের সহিত হেসে বলল, চোখ রাঙিয়ে লাভ নেই তিতিকা, আমরা মানুষ, ভাত খাই, চোখের সামনে নিজের লীলা খেলা দেখাবে আর ভেবেছ কিছুই বুঝবো না? আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। ও আচ্ছা মিস তিতিকা, তোমার মতো মেয়েদের মাথায় ঠিক কী চলে তা আমরা টুকটাক হলেও বুঝতে পারি। ভেবো না তোমাদের নিয়ে সন্দেহটা শুধু আমার, বরং তোমার মতো একটা অযোগ্য মেয়ের এভাবে বিয়ে হওয়ার পর থেকে অফিসের সবাই তোমাদের সন্দেহের নজরে দেখছে। যাই বলি না কেন, তুমি কিন্তু একটা সিজ মাইরি। কীভাবে এমন রাখো বোয়ালকে নিজের জালে টপকিয়ে নিয়েছো? অন্তত এই জন্য তোমার প্রশংসা না করলেও নয়। তিতিকার এক মুহূর্তে এখানে দাঁড়ানোর প্রয়োজন মনে পড়ল না। চাপা নজরে এক পলক যারা পাশের উৎসুককে সকলকে দেখে নিয়ে সরাসরি স্থান ত্যাগ করল। সে চলে যেতে যারা পেছন হতে মনে মনে হাওড়ায়, ভাবটা এমন দেখায় যেন বাজামা উল্টে খেতে পারে না। কি ভেবেছে এসব বড় লোকদের স্যাপার কিছু বুঝি না? মিস তিতিকা, তোমার মতো হাজারটা মেয়ে এরা টাকা দিয়ে হাতের মোয়া বানিয়ে রাখে, প্রয়োজন শেষ হইতে আবর্জনা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। দেখবে তোমার সাথেও ঠিক এটাই হয়েছে। তিতিকে এক প্রকার রাগে পুষতে পুষতে আদিরের কেবিনে প্রবেশ করে। মেজাজ যে হারে খারাপ হয়েছিল তাতে সেখানে আর 1-2 মিনিট দাঁড়িয়ে থাকলেও বড়সড় ঝামেলা বেঁধে যেত। কিন্তু আদিরের কাছে এসেও খুব একটা লাভ হলো না। তিতিকাকে দেখা মাত্রই আদির তাকে এক গাদা ফাইল দেখিয়ে দিয়ে বলল, মিস তিতিকা, গত কয়েকদিনের রিপোর্ট মোতাবেক আপনি অফিসে বেশ অনিয়মিত। এভাবে চলতে থাকলে খুব দ্রুত নিজের পদ হারাবেন। যাই হোক, এখন ফাইলগুলো নিয়ে যান, সময় মতো সব কাজ রেডি হওয়া চাই। তিতিকা যেন এবার রাগে হুঁশ হারালো। গিরগিটিও এত রং বদলায় না যতটাই খারুশ রায়ান চৌধুরী রং বদলাচ্ছে। গত 2 দিন হতে এর অসুস্থতার পেছনে দৌড়ে দৌড়ে তার জীবন শেষ। আবার গতকাল রং তামাশা করে সারাদিনের পাশাপাশি রাত 10টা অবধি নিজের সাথেই ছিপকে রেখেছিল। ঠিক 10টার পর আদিত্যাকে নিজের বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে। একই সাথে আবার নিজে গিয়ে বাড়িতে রেখে এসেছে, অথচ এখন এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। তিতিকার দাঁতে দাঁত চেপে কিছু বলতে চেয়েও আর বলল না। ফাইলগুলো একসাথে তুলে নিয়ে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল এবং তা দেখে আদির পেছন হতে আনমনে তীর্যক হেসে ফেলল। মাঝে তালবাহানা করে ইয়াসকে 2 দিন ঠিক মতো পড়াতে পারেনি। কাল তো আদিরের জন্য ইয়াসানিকে নিজের অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছে, কিন্তু আজকে আর এমনটা করলে চলবে না। অফিস শেষ করে তিতিকা বেশ তড়িঘড়ি করেই চৌধুরী ম্যানশনে পৌঁছালো। তবে অন্যান্য দিনের চেয়ে আজ চৌধুরী বাড়িতে ভিন্ন আবহের আমেজ বিরাজ করছে। তিতিকা খেয়াল করলো কয়েকজন নতুন মানুষের অস্তিত্ব। একজন বয়স্ক মহিলার পাশাপাশি 2 জন মধ্যবয়স্ক নারীসহ হাফসহ ঐশানী কথাবার্তা বলছেন। যদিও তিতিকা এদের কাউকেই চেনে না, কিন্তু মোটামুটি সকলকে নিয়েই তার বেশ কৌতূহল জাগলো। এই বাড়ির বিষয়ে মাথা না গামিয়ে নিজের মতোই ইয়াসের পড়াশোনার রুমের দিকে এগিয়ে যায় সে। ইয়াস তাকে দেখা মাত্রই সালাম দিয়ে বলল, মিস আপনি নাকি অসুস্থ ছিলেন? হুট করে মিথ্যে বলতে গিয়ে তিতিকা থমকে যায়, মনে মনে বিরক্ত হয়। খারুসটার জন্য বাচ্চাটার কাছে এখন মিথ্যে বলতে হবে। তিতিকা বাড়ি শ্বাস ফেলে বলল, কিছুটা। এখন কেমন আছেন আপনি? এখন একদম ঠিক আছে। অবশ্য এত সুইট একটা স্টুডেন্টকে ফেলে কোনো মিসই ভালো থাকবে না, বলো তো? ইয়েস খানিকটা লজ্জাবোধের সাথে মৃদু হেসে ফেলে এবং আচমকা তিতিকার উদ্দেশ্যে বলতে লাগলো, মিস, আপনাকে না আমার অনেক ভালো লাগে, তাই আপনার কাছে আমার একটা আবদার আছে। তিতিকা কিছুটা অবাক স্বরে বলল, আমার কাছে আবদার? আচ্ছা ঠিক আছে, বলো, আমি তোমার সব আবদার মেনে নেব, কিন্তু একটা শর্তে। ইয়াস শুরুতে খুশি হতে নিয়েও পরক্ষণে হতাশ হয়ে আওড়ায়। শর্ত? কি করতে হবে আমার? তিতিকা মৃদু হেসে বলল, বেশি কিছু না। এবারের পরীক্ষায় তোমাকে হাইস্ট মার্ক তুলতে হবে। যদি পারো তবে আমি তোমার সব কথা শুনব। ইয়াস কিছু একটা ভেবে নিয়ে বলল, ওহ, এই ব্যাপার, ঠিক আছে, আমি তবে তাই করব। আজ থেকেই অনেক পড়াশোনা করব। গুড বয়। এখন বলো তোমার কি আবদার রয়েছে? ইয়াস কোনো প্রকার বনিতা না করেই বলল, মিস, আপনার যখন একটা মেয়ে বেবি হবে
তখন সেই বেবিটার সাথে আমার বিয়ে দিতে হবে, কারণ আমি জানি আপনার মেয়ে আপনার চেয়েও অনেক বেশি সুইট হবে। আর ওই চমচমকে আমার চাই। আপনি রসগোল্লা আর আপনার মেয়ে হবে চমচম। এই বলে ইয়াস নির্দ্বিধায় বিস্তৃত হেসে ফেলে। অথচ তিতিকার শূন্য চাহনিতে ইয়াসকে দেখছে। এ ছেলে এসব কী বলে ফেললো। তিতিকা কিনছে ডুব গিলে নিজেকে তটস্থ করে। এরই মধ্যে ইয়াস আবারও বলে ওঠে, মিস, আপনি আমার আবদার রাখবেন তো? আমি রেজাল্ট ভালো করলে কিন্তু আপনার মেয়েকে আমার চাই। আর যদি আপনি পরে আপনার কথা না রাখেন, তাহলে আমি সারা জীবনের জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে মিষ্টির ব্যবসা করব। কিন্তু সেই মিষ্টির দোকানে কোনো রসগোল্লা আর চমচম বেচব না। আর আপনাকেও আপনার মেয়েকেও আমি আমার দোকানে ঢুকতে দেব না। এসব শোনার পর তিতিকার আর কিছু বলার নেই। ওর মামাকে তো এক ভিন্ন প্রজাতির মনে হয়, কিন্তু মামার এই গুণধর ভাগ্নে হয়তো ভিন্ন গ্রহের ফানি। তিতিকা ভারী শ্বাস ফেলে ইয়াসের দিকে করুণ ছাউনিতে সহিত তাকিয়ে আওড়ায়, ইয়াস, আপা, আমার তো এখনই বিয়েই হয়নি, তোমাকে আমার মেয়ে দেবো কীভাবে? তিতিকার এহেন কথা শুনে ইয়াস যেন আকাশ থেকে পড়ল। সে তো এসব কথা ভেবেই দেখেনি। আমি তো এসব ভাবিইনি। বিয়ে ছাড়া তো বেবি হয় না, তাহলে? ইয়াসের এহেন ভাবুক চিন্তাভাবনায় তিতিকা আনমনেই হেসে ফেলল। তাহলে আর কি, তোমার আবদারও আর আমি পূরণ করতে? না না না, আপনাকে আমার আবদার মানতেই হবে। আমার আপনার মেয়েকেই চাই। আপনি বলেন একটা কাজ করুন, আপনি আমার আদির মামকে বিয়ে করে ফেলুন। ইয়াসের এহেন কথা শোনা মাত্রই তিতিকে বিষম খেলো। দাঁতে দাঁত চেপে নিজেকে তটস্থ রেখে সে ইয়াসকে থামাতে চাইল, কিন্তু তার আগে ইয়াস নিজের মতো বলতে লাগলো, আপনি জানেন মামুকে বিয়ে করানোর জন্য মাম্মাম আর নানুমণি কত কষ্ট করে? দুদিন বাদে বাদে সুন্দর সুন্দর আন্টিদের ছবি নিয়ে খাটাখাটি করে। ওটা গাটাগাটি। ও হ্যাঁ, কিন্তু এত গাটাগাটি করেও কোনো লাভ হয় না। মামু তো বিয়েই করতে চায় না। কিন্তু আমার তো আপনাকে অনেক পছন্দ, আর আমার মামু আমার অনেক প্রিয়। তাই আপনারা চাইলে দুজন বিয়ে করে আপনাদের বেবিটাকে আমার বউ বানিয়ে দিতে পারেন। আমি অনেক খুশি হব। তারপর আমি একটা মিষ্টির দোকান খুলব। সেখানে আপনার মেয়ে মানে আমার বউ মিষ্টি বানাবে, আমি সেগুলো বিক্রি করব। তারপর আমরা অনেক বড় লোক হয়ে যাব। যদিও আমি এখনও রিচ, কিন্তু তখন আমি আরও অনেক অনেক বড় লোক হয়ে যাব। রিচ কিড ইয়াস থেকে হয়ে যাব রিচ ম্যান ইয়াস। ইউ হাত মুখের নানান নাটকীয় ভঙ্গিতে এতগুলো কথা সব একদমে বলে থামতে তিতিকা তার উদ্দেশ্য কৌতূহলী স্বরে আওড়ায়, মিষ্টি বিক্রি করে এত বড় লোক? জি জি, আমার তো মিষ্টি অনেক ভালো লাগে, তাই আমি ওটারই বিজনেস করব। আচ্ছা, তোমাকে এসব বুদ্ধি কে দেয় শুনি? এসব আজগুবি কথাবার্তা কোথাও পাও? তিতিকার হতাশাময় কথাবার্তাতে ইস নির্বিকারে বলে, আমার ইন্টেলিজেন্ট ব্রেন থেকে। আই নো আই এম এ ব্রিলিয়েন্ট গাই। তিতিকা মনে মনে বিড়বিড়িয়ে আওড়ায়, সুবহানাল্লাহ, কপালে জুটেছিল দুই আল্লাহর বান্দা, যেমন মামা তেমন তার ভাগ্নে। দুজনের এহেন কথোপকথনের মাঝে আচমকা রুমে এক বয়স্ক মহিলা প্রবেশ করে। বয়স্ক হলেও সুখমুখের ভাবভঙ্গি বেশ গম্ভীর। পরনে সাদা রঙের শাড়ি, হাতে গলায় মোটা মোটা সোনার চেন। ভাবভঙ্গি কিছুটা অদ্ভুত। তাকে দেখা মাত্র ইয়াস বলে ওঠে, দাদুমণি, তুমি এসেছ? ইয়াসের কথা শুনে তিতিকা পেছনে ফিরে মহিলাটির দিকে তাকিয়ে সালাম দেয়। তবে মহিলাটা বেশ তীক্ষ্ণ নজরে তিতিকাকে দেখে। কিছুক্ষণ পরখ করার পর সালামের উত্তর দেয়। অথবা সরাসরি ইয়াসের উদ্দেশ্যে বলল, তোমার পড়া কি শেষ ইয়াস? এর স্বাভাবিক স্বরেই উত্তর দেয়, না দাদুমণি, আমি তো মিসের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম। মহিলাটা খানিক তাচ্ছিল্যের সহিত হেসে বলল, তা তোমার ইম্পর্টেন্ট কথাগুলো কি শুনি? এর স্বাভাবিকভাবে নিজের মতো কিছু বলতে নেবে, তার পূর্বে তিতিকা তাকে থামিয়ে দিয়ে বলল, ইয়াস, পড়ায় মনোযোগ। তিতিকার কথা শেষ হবার পূর্বে মহিলাটা তিতিকার উদ্দেশ্যে কড়া স্বরে বলে, না, বলতে দাও। আমিও দেখি এই আফসানা চৌধুরীর নাতি ঠিক কেমন মানসম্মত ম্যাডামের কাছে পড়াশোনা করছে। অবশ্য আমার জানাই ছিল আমার নাতির ঠিকঠাক দেখভাল কখনোই ঈশানী আর হাফসা করতে পারবে না, আর সেটাই এখন নিজের চোখে দেখতে হচ্ছে। তিতিকার ঠোঁট চেপে কথাগুলো শোনার পর বিনয়ের সাথেই বলে উঠল, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মোটেও
তা তো দেখতেই পাচ্ছি। পড়ানোর জন্য বাড়িতে ঢুকেছ, 20 মিনিট পেরিয়ে গিয়েছে, কিন্তু বই খোলার নাম নেই। অথচ কী সব আলোচনা! আজকালকার মানুষজনও কোনো বিবেক বুদ্ধি নেই, নয়তো এইভাবে অন্যের টাকা মেরে খাওয়ার মানে হয়? তিতিকে বুঝতে পারছেন এসব কী থেকে কী হচ্ছে, ইনি কোথাকার বিষয় কোথায় টেনে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে তিতিকার নজর ইয়াসের দিকে পড়ে। ইয়াস অদ্ভুত ছাউনিতে দুজনকে দেখছে। তিতিকা আফসানার দিকে তাকিয়ে বলল, বিষয়টার জন্য আমি দুঃখিত, তবে অনুরোধ করবো বাচ্চার সামনে প্লিজ এসব। তিতিকার কথা শেষ হতে না হতে আফসানা ইয়াসের উদ্দেশ্য বলল, ইয়াস দাদুভাই, তুমি বাহিরে যাও তো। তিতিকে বুঝতে পারছে না বিষয়টাকে এইভাবে কেন বিস্তৃত করা হচ্ছে। আফসানার হাবভাব স্বাভাবিক নয়, কেমন অদ্ভুত। নয়তো কোনো টিউটরের সাথে সরাসরি কেউ এমন আচরণ করবে না। সে চুপ থাকলেও ইয়াস আর কিছু না বলতে পেরে রুমের বাহিরে চলে যায়, কারণ সে নিজেও তার দাদিকে যথেষ্ট ভয় পায়। এদিকে আফসানা সত্যি সত্যি এখানে তিতিকাকে পরখ করতে এসেছিল। আফসানা এই বাড়িরই বউ, মূলত সে আদিরের চাচি হয় এবং নিশানি তার বাতিজি হওয়ার পাশাপাশি ছেলের বউ এবং হাফসা ননদ। যথারীতি আদিরের বিয়ে নিয়ে এইবারে দূর দূরান্তের সকলেই বিশেষ চিন্তাভাবনা রয়েছে। এছাড়া আফসানার ভাইয়ের এক মেয়ে রয়েছে, যার সাথে তিনি আগে থেকে আদিরকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু আজ কাজ হয়নি। কিন্তু এখানে এতদিন পরে সে গল্পে গল্পে যখন হাফসার কাছে তিতিকার নামে এত সুনাম শুনতে পেল, তৎক্ষণাৎ তার তিতিকাকে নিয়ে সন্দেহ জাগে। আর যাই হোক, ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিতে না পারলেও এই বাড়ির ছেলের বিয়ে নাকি কোনো টিউশনি পড়ানো এতে মেয়ের সাথে হবে, এটাও কি সম্ভব? সৌদিরিদের কি এতই অধপতন নেমে এসেছে? আর যাই হোক, সৌদি বাড়ির বউ হয়ে অন্তত সে এমন কিছু মানতে পারবে না, যতই হাফসা ঈশানী তিতিকার গুণগানই করুক না কেন। ফলাফলস্বরূপ ইয়াসের পড়াশোনার খোঁজ নেওয়ার বাহানায় তিতিকাকে পরখ করার উদ্দেশ্যে এদিকে আসতেই দুজনের কথোপকথন সে শুনে ফেলে। যথারীতি এমন কথোপকথন শুনে তার মতো মানুষের আর হুঁশ নেই বললেই চলে। তিতিকাকে ফাঁকা পেয়ে সে আচমকা অদ্ভুত স্বরে বলতে লাগলো, চেহারা চুরো তো ভালোই, দেখে তো মনে হয় বয়সও অনেক কম। তার নিজের চেয়ে দ্বিগুণ বয়সী এই ভারী ছেলেকে পছন্দ করার কারণটা কি? বিয়ে শাদী করতে চাও? তিতিকে হতভম্বের ন্যায় আফসানার দিকে তাকিয়ে থাকে। চেনে না জানে না এসব কেমন কথাবার্তা। সে কিছুটা নিজেকে সামলে স্বাভাবিক স্বরে বলল, দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। ইয়াস সব এমনিতেই মজা করে বলেছে, এগুলো এভাবে সিরিয়াসলি নেওয়ার মতো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলছো? শোনো মেয়ে, তোমার চেয়ে বয়সে কয়েক গুণ বড় আমি, দিন দুনিয়া সম্পর্কে অনেক বেশি জানি, আর তোমার মতো মেয়েদেরও অনেক ভালো করেই চিনি। এখানে পড়াতে এসেছো, ভালো মতো পড়াও, শিক্ষা নিয়ে হেলাফেলা করো না। শিক্ষা দিয়ে সলসাতুরি করে জীবনে কিচ্ছু করতে পারবে না। আর তোমাদের সব কথাই আমি শুনেছি। তুমি এখানে পড়াতে আসো নাকি এবারে টাকা পয়সার নজর দিতে আসো খোদাই জানে। তিতিকার বিস্ময়ে ঠোঁট ফাঁক হয়ে এলো। এসব কথাবার্তার মানে কি? নিমেষে তার সোয়াল শক্ত হয়, যদিও আশেপাশে তারা দুজন ব্যতীত আর কেউ নেই। তবুও তিতিকে এবার শক্ত গলায় বলে ওঠেন, দেখুন আমি ভদ্রতার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছি আপনার সাথে, কিন্তু আমি পড়াতে এসে কোনো অপরিচিতর কাছে কখনোই এসব কথা শুনতে ইচ্ছুক নই। আমি আপনার নাতিকে পড়াই, এটা ঠিক, কিন্তু তাই বলে আপনি যা তা বলে আমাকে অসম্মান করবেন তা তো হয় না। এবার আফসানা বেশ ক্ষিপ্ত স্বরে বলল, এই মেয়ে, গলার আওয়াজ নিচু করো। তুমি জানো আমি কে? এই বাড়ির কারোর সাধ্য নেই আমার উপরে কথা বলার, আর তুমি একটা বাহিরের মেয়ে হয়ে। জি, আমি বাহিরের মেয়ে, তাই কোনো বাহিরের লোকজনের এমন নিচু মন মানসিকতার সম্পন্ন কথাবার্তা শুনতে ইচ্ছুক নই। প্লিজ ক্ষমা করবেন, কিন্তু তোমার সাহস তো কম না, এমন অসভ্য হয়ে আমাদের আদিরকে পেতে চাও? তিতিকার আর মাথা ঠিক রইল না। সকালবেলায় এক ঝাড়া তার মাথা খেয়েছে, আর এখন এই মহিলা। নিমিষে সে ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, এক্সকিউজ মি, তখন থেকে কী সব বলছেন? আমি কেন আদিরকে? তিতিকে এই বলতে না বলতে আচমকা থেমে যায়। উনি আফসানা তাচ্ছিল্যের সহিত বিস্তৃতি হেসে বলল, কী হলো বলো বলো, আদিরের দিকে তোমার কোনো নজর পড়েনি? শোনো মেয়ে,
মানুষ চিনতে আফসানার বেশি সময় লাগে না। তোমাকে যা চেনা তা চিনে নিয়েছি, দেখলেই বোঝা যায় কোথাকার না কোথাকার বস্তি হতে উঠে এসেছে আর কিনা নজরদের চৌধুরী বাড়িতে। এই পর্যায়ে তিতিকা চোখের কোণায় পানি জমে উঠল। বিস্ময়ে সে চোখের পলক ফেলতে পারছে না। ছোট ঠোঁট চেপে নিজেকে সামলানোর আগে আফসানা তার দিকে এগিয়ে এসে তার উদ্দেশ্যে হিসিয়ে বলল, এই মেয়ের তোমার কত টাকা লাগবে বলো তো, আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আদিরের থেকে নজর সরাও। ইতিমধ্যে ঈশানী আর হাফসাকে তো নিজের বশে করে নিয়েছ, কিন্তু আদিরের থেকে নিজের নজর সরাও। ওকে আমি আমার ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দেব, কারণ এই বাড়ির বউ হওয়া গরিব মিসকিনের কর্ম নয়। তাই আদিরের জন্য আর কেউ যোগ্য হোক বা না হোক, তুমি তার যোগ্য নও। আদির একের পর এক ফোন করছে, অথচ তিতিকা তা দেখেও তোলার প্রয়োজন মনে করছে না। সেই চৌধুরী বাড়ি হতে এসেছে অনেকক্ষণ আগে, এখন প্রায় রাত 8টা বাজে। তবে আজ সেই ঘটনার পর তিতিকার আর ইয়াসকে পড়ানো হয়নি। সে কাউকে না জানিয়ে সেখান থেকে চলে এসেছে। বিষয়টা ঈশানীর নজরে পড়লেও ফিরে আসার সময় শুধু তিতিকে এটুকুই বলেছে, আমার সময় চাই। যদি ঈশানী তিতিকার চোখ মুখ দেখে আন্দাজ করে ফেলেছে ঘটনা ঠিক কী ঘটেছে, কিন্তু তাতে কি তিতিকে ওখানে এক মুহূর্তেও থাকার প্রয়োজন মনে করেনি। আপাতত সে তার নিজের ঘরেই চুপচাপ বসে রয়েছে, মন মেজাজ খুবই খারাপ। সন্ধ্যায় আদিরের কথা অনুযায়ী কয়েকজন লোক এসেছিল জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তাতে সরাসরি মানা করে দিয়েছে। আর এরপর থেকে আদির একের পর এক অনবরত কল করে যাচ্ছে। এরই মধ্যে তিতিকা টের পায় তার বাড়ির সামনে কোনো গাড়ি এসে দাঁড়ানোর শব্দ। তিতিকা দ্রুত মাথা উঁচিয়ে দেখে সত্যি সত্যি আদিরের সাদা কালো চকচকে গাড়িটা বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর এটা দেখা মাত্রই আচমকা সে রুমের লাইট বন্ধ করে দেয়। ওদিকে আদির আবারও তাকে ফোন করতে সে এবার ফোনটা দ্রুত গতিতে রিসিভ করে। আর অমনি আদির বলে ওঠে, কোথায় তুমি? কেন? উত্তর দাও তৃতি। আমি কোথায় তা জেনে আপনি কি করবেন? রাগ তুলো না আমার। কোথায় আছো তাড়াতাড়ি বলো। আমি সিমরানাপুর বাসায়। এই সিমরানটা আবার কে? আমার পরিচিত, বলেছিলাম আপনাকে। আদির কিছু সময়ের জন্য থামে। এই প্রথম শুনল তিতিকা বাড়ির বাইরে অন্য কারো বাসায় গিয়ে থাকছে, কিন্তু তার মন বলছে তো অন্য কিছু। আদির জানালার গ্লাস না নামিয়েই তার বাসার জানালার দিকে তাকায়। পরক্ষণে বাড়ির শ্বাস ফেলে বলল, সত্যি বলছো তুমি তোমার বাসায় নেই? তিতিকা সামান্য ইতস্ত স্বরে বলে, আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ? আর প্লিজ আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না, আমার সময় চাই। শুরু হতেই তিতিকা তিক্ত অভিব্যক্তি তাদের প্রথমে বিষয়টি এড়িয়ে গেল। এবার সে তিতিকার উদ্দেশ্যে কপাল কুঁচকে বলল, কি বলতে চাইছো? আমি তোমায় বিরক্ত করছি? তিতিকা খানিকটা ফুঁসে বলে ওঠে, তা নয়তো কি? দেখছিনি যখন বারবার ফোন করার পরও ধরছি না, তখন কেন এভাবে বিরক্ত করেন? তিতি তুমি? কিসের তিতি? হ্যাঁ, আমি জাহান্নামে যাই না কেন আপনাকে কেন কৈফিয়ত দেব? আপনি কে আমার শুনি? তিতিকা রেহেন সব কথাবার্তায় আদির বেশ অবাক হলো। এই মেয়ে আজ এমন কেন করছে? যথারীতি সে বেশ রুক্ষ স্বরেই এবার বলল, তিতি এবার কিন্তু বেয়াদবি করছো তুমি। আদির রেহেন শীতল গম্ভীর কণ্ঠস্বরে তিতিকা থমকে যায়। তার সাথে কথা বলতে বলতে তার চোখ ঝাপসা হয়ে এসেছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে আওড়ায়, সরি, কিন্তু আমার সময় চাই, আমায় একা থাকতে দিন প্লিজ। তিতিকার কণ্ঠস্বর কিছুটা ভেজা মনে হলো আদিরের। সে কপাল কুঁচকে কিছু একটা ভেবে নিয়ে গাড়ির জানালার কাজটা নামিয়ে তার রুমের জানালার দিকে তাকায়। রুমের লাইট বন্ধ দেখে কিন্তু তার পুরোপুরি বিশ্বাস তিতিকা কোথাও যায়নি, সে এখনও বাসার ভেতরেই রয়েছে। সে তার উদ্দেশ্য বলল, তিতি আমি জানি তুমি তোমার বাসাতেই রয়েছ, কিন্তু মিথ্যে কেন বলছো তা জানা নেই। যাই হোক, তুমি কি ঘুমিয়েছিলে? এজন্যই না, আমি আপাতত কারোর সাথে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, কথা না বলো, কিন্তু এটুকু তো বলো তোমার কি হয়েছে? সন্ধ্যায় পাঠানো লোকজনদের তুমি ফিরিয়ে কেন দিয়েছো? তুমি কি ফ্ল্যাটে যেতে চাচ্ছ না?
তিতিকের কণ্ঠস্বর ক্রমশই ভেঙে আসে। সে আফসানা তার মৃত বাবা মা নিয়েও উল্টাপাল্টা কথা বলেছে, যা তিতিকা কোনো মতেই মানতে পারছে না। তার একই সাথে রাগ, ক্ষোভ, কষ্ট সবই হচ্ছে। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে অজানা কোথাও হারিয়ে যেতে। অসহ্য লাগছে তার সব কিছু। একই সাথে সে আদিরের সাথে দুজনেই কথা বলতে পারল না। ইচ্ছে ফোনটা আছাড় দিতে, কিন্তু নিজেকে কোনো মতে সামলে নিয়ে তিতিকা কড়া স্বরে বলল, না, আমি 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 আপনার সাথে পরে কথা বলবো, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। তিতিকে বলে আচমকা ফোন কেটে দেয় এবং নজরে কাঁপতে শুরু করে। মাথা ঝিমঝিম করছে তার। কি হচ্ছে তার সাথে? তার ভাগ্যটা এত কেন এলোমেলো? মাথার মধ্যে একের পর এক উল্টোপাল্টা চিন্তা ঘুরতে লাগলো। এদিকে আফসানা কথাবার্তা এগুলো তীব্রভাবে তাকে আঘাত করছে। অন্যদিকে যারার বলে সেই সব কথাবার্তা। এবার সে নিজেকে সত্যি সত্যি আদিরের অযোগ্য ভেবে বসলো। আদির তো সরাসরি তাকে এখন অবধি কিছু বলেওনি, সে কি করে নিজে থেকে এত সব কিছু ভেবে বসলো? তিতিকার মাথা কাজ করছে না। এবার ইচ্ছে করলো আদিরকে সবটা বলে দিতে। পরক্ষণে ভাবলে সে তাকে কি বলবে। তার বাড়ির লোক তাকে এসব উল্টোপাল্টা কথা বলেছে, অফিসের কলিগরা তাদের নিয়ে সন্দেহ করছে। তিতিকে এসব ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠল। সে নিজেকে কোনো মতে সামলে শুধু এতটুকুই বোঝায়, তার এখন একা থাকা প্রয়োজন। আগে নিজেকে শান্ত করতে হবে, এরপর সকাল হতে হতে নিশ্চিত একটা ডিসিশন নিয়ে নেবে। পরদিন সকালে তিতিকা ভার্সিটিতে যায় না। মন মেজাজ খারাপ থাকলেও সে সময় মতো সোজা অফিসে চলে যায় এবং শুরুতেই আদিরের সাথে দেখা করতে যায়। সেই কেবিনে প্রবেশ করতে আদির আচমকা ফাইল থেকে মুখ তুলে তার দিকে তাকায়। গতকাল তিতিকাকে বিরক্ত না করে সে তখনই ফিরিয়ে চলে এসেছিল, তবে এটুকু তো জানে যে ঘটনা কি হয়েছে। যথারীতি তিতিকার হাবভাবও সে যা বোঝার বুঝে যায়। এবার তিতিকা কিছুটা এগিয়ে আসার আগে আদির নিজেই উঠে দাঁড়ায়। তিতিকার কাছে এগিয়ে ধীর কণ্ঠে বলে, এখানে বসুন। তিতিকে আদিকে এক পলক দেখে নিয়ে চুপচাপ চেয়ারে গিয়ে বসে। অমনি আদির গিয়ে তিতিকার পাশের চেয়ারটা টেনে তার মুখোমুখি ঘুরে বসে এবং তিতিকার চেয়ারটা নিজের পা দিয়ে ঠেলে নিজের কাছে টেনে আনে এবং তৎক্ষণাৎ নিজের এক হাত তিতিকার বাহুর পাশের টেবিলের উপর রেখে অন্য হাত তিতিকার চেয়ারের হাতলে ঠেকিয়ে বলল, এবার বলুন, আজ ভার্সিটি যাননি কেন? তিতিকা মাথা নুয়ে চুপচাপ বসে থাকে। কোনো উত্তর না দেয় আদির নিজেই তার মুখটার দিকে তাকিয়ে ফরক করে বলল, কেঁদেছ কেন? তিতিকা এবারও নিচ্ছুপ থাকে। আদির ভারী শ্বাস ফেলে বলল, তোমার কি হয়েছে তাই স্পষ্ট করে বলবে? কি চাও তুমি? তিতিকা এবার মুখ তুলে আদিরের দিকে তাকায়, নিজেকে খানিক তটস্থ করে বলল, আমি বাড়ি ফিরে যেতে চাই। আদির ভ্রু উঁচিয়ে বলল, মানে? তিতিকা খানিক ইতস্ত স্বরে বলে, মানে আমি এই শহর ছেড়ে একেবারে চলে যেতে চাই। এ শহরে থাকবো না আমি আমার বাড়িতে চলে যাব। আদিরের সোয়াল খানিক শক্ত হলো। সে গম্ভীর স্বরে তিতিকার উদ্দেশ্যে বলল, আর তোমার পড়াশোনা? জানি না। আদির কিছুটা তাচ্ছিল্যের সহিত হেসে বলল, জানি না বললে তো হবে না তিতিকা, আমার যথাযথ উত্তর চাই। তিতিকা মুখ তুলে আদিরের কঠোর চাহনির দিকে তাকায়। সে নিজেও খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে শেষমেশ আদিরের উদ্দেশ্যে সাফা ক্রন্দনের স্বরে বলে ওঠে, আপনি কি কিছুই বুঝতে পারছেন না? আদির নির্বিকারে বলে, কি বুঝতে বলছো? অফিসের সবাই আমাদের নিয়ে বাজে বাজে মন্তব্য করছে, আমাদের সন্দেহের নজরে দেখছে। ভাবছে? কি ভাবছে? তিতিকা ক্ষণিকের জন্য থেমে ইতস্ত স্বরে বলে, ভাবছে আমাদের মাঝে বিশেষ কিছু আছে। ও, তা এতে তোমার কি মতামত? এটা কি মিথ্যে অপবাদ? আদিরের এহেন কথায় তিতিকা স্তব্ধ হলো। কি বলবে বুঝে উঠতে পারল না। খানিকটা সময় নিয়ে ইতস্ত ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করেও কিছু বলতে না পেরে সে অস্থির হয়ে উঠে বলল, আমি বাড়ি যাচ্ছি, আমার সময় চাই। এই বলে তিতিকা উঠে দাঁড়ায় এবং আদিরকে কিছু বলার সুযোগ না দিয়ে বাহিরে চলে যায়। এদিকে আদি তার যাওয়ার পানে চেয়ে দেখতে দেখতে বাড়ির শ্বাস ফেলে আওড়ায়, সময় চাই। তিতিকা অফিস থেকে বেরিয়ে সোজা নিজের বাড়িতে চলে যায়। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর সে চৌধুরী ম্যানশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গতকাল যাওয়া হওয়ার হয়েছে, কিন্তু এই নিয়ে সে ইয়াসকে পড়ানোর ব্যাপারে কখনো মেলাফেলা করবে না।
আফসানাকে বা কি তা দেখার বিষয় তিতিকার নয়। যখন ঈশানী বা হাফসা তাকে বলবে পড়ানো ছেড়ে দিতে, ঠিক তখনই সে পড়ানো ছাড়বে। ওর সাথে আর কারো নেতিবাচক বিষয়ে গুরুত্ব দিয়ে সহজ ছাড়ার চিন্তাও করবে না। পড়াশোনা করতে যখন এসেছে তখন পড়বেই। তিতিকা বেশ দৃঢ় মনে চৌধুরী বাড়িতে প্রবেশ করে, তবে গিয়েই যেন বেশ বড় সড়ক ঝটকা খায়। বাড়িতে আজ তেমন কেউই নেই, তবে ঈশানী আর ইয়াস রয়েছে। ঈশানী তাকে দেখে বেশ ইতস্ত ভঙ্গিতে বলে উঠল, আমি জানি না তিতিকা, গতকাল ইয়াসের দাদি তোমায় কি বলেছে, কিন্তু আমার মনে হয় না উনি তোমায় ভালো কিছু বলেছে। যদিও পরবর্তীতে তার কথাবার্তায় আমি অনেক কিছুই আন্দাজ করে ফেলেছি। আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। উনি তোমাকে যাই বলুক না কেন, তুমি প্লিজ তার কথা কিছু মনে করো না। প্লিজ তুমি আমার ছেলেটাকে পড়ানো বাদ দিও না। ঈশানীর একের পর এক অনুনয় অনুরোধে তিতিকার আর বিশেষ কিছু বলার রইল না। একই সাথে আশেপাশে আর তেমন কাউকে না দেখে সে কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করল না। ভালোই হয়েছে গতকালে সেই মহিলাটা আর বাড়িতে নেই, নয়তো এসেই তার মুখটা চোখের সামনে পড়ে তার মুখটাই নষ্ট হয়ে যেত। তিতিকা নিজেকে স্বাভাবিক রেখে ইয়াসের রুমে পড়াতে যায়, কিন্তু তার সাথে কথা বলতে গিয়ে একবার ইয়াস বলতে লাগলো, জানেন মিস, আজ কি হয়েছে? তিতিকার মন মেজাজ ভালো নেই। গতকাল বেশি কথাবার্তা বলতে গিয়ে যত কাহিনী হলো, আজ আর একবারই ইয়াসের কথায় তাল না দিয়ে বলল, বাবা আগে পড়াটা শেষ করো, তারপর না হয় তোমার কথা শুনবো। ইয়াস তার কথা গায়ে না লাগিয়ে নিজের মতো বলতে লাগলো, আগে একটু বলে নিই, নয়তো পরে ভুলে যাব। আজ বাড়ির সবাই আদির মামুর জন্য বউ দেখতে গিয়েছে। মজার ব্যাপার, আজ প্রথমবার আদির মামু নিজেও গিয়েছে সেখানে। যদি মামুর সেই বউকে পছন্দ হয় তাহলে তাদের বিয়ে হবে, আর আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসবে। আমার তো অনেক খুশি খুশি লাগছে, আমার মামুর বউ আসবে। ইয়াসের এহেন কথায় তিতিকা বেশ অবাক হলো। নিমেষেই তার কপাল কিঞ্চিত কুঁচকে গেল। সে না চাইতেও ইয়াসের উদ্দেশ্য বলল, তোমার মামুই গিয়েছে মেয়ে দেখতে? তো আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আসবেন দেখে মাম্মাম আর আমাকে যেতে দিল না। তিতিরকে আর কিছুই বলল না। তার সোয়াল শক্ত হয়ে গিয়েছে, ভেতরে ভেতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। তিতিকা নিজেকে কোনো মতে সামলে নিয়ে ইয়াসের উদ্দেশ্যে বলল, নাও এখন পড়া শেষ করো। সন্ধ্যা রাতে রাস্তার পাশ দিয়ে একা একা হেঁটে চলেছে তিতিকা। আশেপাশে কোনো দিকে তার নজর নেই। মেজাজটা বেশ খিটখিটে হয়ে আছে। প্রায় আরও বেশ খানিকটা পথ পেরোলে তার বাড়ি। আজ ইচ্ছে করে রিক্সাও নেয়নি। চারপাশে ঝোপঝাড়, এক প্রকার গুটগুটো অন্ধকার, অথচ সেসবে তিতিকার কোনো খেয়াল নেই। এরই মধ্যে আচমকা তার ফোন বেজে ওঠে। প্রথমবার ইচ্ছে করে ফোনটা ব্যাগ থেকে বের করার প্রয়োজন মনে করলো না। দ্বিতীয়বার ফোন বেজে উঠতে সে ফোনটা বের করলো। ফোনের স্ক্রিনে জল করতে থাকা মিস্টার খারুশ নামটা দেখে সে আনমনে তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে ফেলল। পরক্ষণে ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বলল, কেন ফোন করেছেন? কোথায় তুমি? বাসায় পৌঁছেছ? তিতিকা আবারও খানিকটা তাচ্ছিল্যের সহিত তির্যক হেসে বলল, আমাকে নিয়ে আপনার এত কেন চিন্তা বলুন তো? দায়িত্ব পালন করছেন? জানোই যখন, তখন আবার জিজ্ঞেস করছো কেন? ছেড়ে দিন না এসব। কিসের দায়িত্ব? ভুলে যান আমাকে আমার মতো থাকতে দিন আর নিজের নতুন জীবন শুরু করুন। কি বলতে চাইছ? আদিরের নির্বিকার গম্ভীর অভিব্যক্তিতে তিতিকে মৃদু হেসে বলল, শুনলাম বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, বউ পছন্দ হয়েছে? তিতিকা জবাবের আশায় চুপ থাকে। আদির কিছুক্ষণ কোনো কথাই বলে না, পরক্ষণেই মৃদু স্বরে জবাব দেয়, দেখতে অনেক সুন্দর, তাই না? তিতিকা আবারও হেসে ফেলে। না চাইতেও বুক ছেড়ে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অজান্তেই চোখ টলমল কেড়ে ওঠে। সে ঠোঁট চেপে নিজেকে সামলায়, কিন্তু কিছু বলার মতো তার আর সামর্থ্য হয় না। তার বুক বার হয়ে এসেছে, গলার মাঝে যেন কাটার মতো কিছু বিচ্ছে। তিতিকা সহ্য করতে না পেরে ফোনটা কেটে দেয়। তিতিকা নিজের ওড়না শক্ত করে চেপে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। চারপাশে কে আছে না আছে তাতে তার একটু ধ্যান নেই। এরই মধ্যে আদির আবারও ফোন করে। তিতিকা ফোনটা ধরবে না ভেবেও রিসিভ করে। অমনি আদির বেশ রুক্ষ সুরে বলে ওঠে, কথা শেষ হওয়ার আগেই কল কেন কেটেছ? তিতিকা ঠোঁট ভিজিয়ে ঢুক গিলে বলল, বলুন কি বলবেন। কোথায় আছো তুমি?
আপনি কি চান বলুন তো? আপনি কি আমাকে শেষ করে দিতে চান? তিতিকের বেজা কণ্ঠস্বরে আদির আর কিছুই বলে না। আবারও নিস্তব্ধতায় তিতিকের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কিছুটা ফুপিয়েই বলে ওঠে, ভালো থাকুন। এই বলেই সে ফোনটা কাটতে নেবে, এমন মুহূর্তে আচমকা এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। আচমকা তার পেছন হতে কালো ছায়ার নাই কেউ এসে তার মুখে কিছু একটা চেপে ধরে। নিমেষেই যেন তিতিকার সম্পূর্ণ দুনিয়াটা ঘুরে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই তার মস্তিষ্ক অচল হয়ে পড়ে এবং সে সম্পূর্ণরূপে জ্ঞান হারায়। তিতিকের জ্ঞান ফিরতে ছটফটিয়ে বসে পড়ে। রাত এখন কয়টা বাজে তা তার জানা নেই এবং সে আদতে কোথায় রয়েছে তাও সে জানে না। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা কোনো ফ্ল্যাট বাসা, কিন্তু সম্পূর্ণ অপরিচিত এক জায়গা। আর সে বর্তমানে রুমের বিছানায় বসে রয়েছে। নিমিষেই তিতিকে আতঙ্কিত হয়ে ওঠে। আবারও সেরকমই ঘটনা। এবার না জানি তার সাথে কি হতে চলেছে। তিতিকে আর নিজেকে ঠিক রাখতে পারল না। আশেপাশে কেউই নেই। একটা বদ্ধ ঘরে সে এভাবে। তিতিকে কাঁদতে গিয়েও আচমকা একটা বিষয় লক্ষ্য করে চমকে ওঠে। তার হাতে এসব কি? মেহেদি? নিমিষে তার চোখ ছানা বড় হয়ে যায়। 2 হাত ভর্তি মেহেদি দিয়ে সাজানো। মেহেদি শুকিয়ে গেলেও দোয়া এখনো বাকি। এরই মধ্যে আচমকা তার নজর 2 হাতের তালুতে পড়তে সে আরেক দফায় বিস্মিত হলো। এক হাতে লেখা মিস্টার খারুশ, অন্য হাতে মিসেস তেতকা। তিতিকে বিস্ময়ে বুঝে উঠতে পারছে না এসব কি সত্যি, এগুলি কি সত্যি নাকি স্বপ্ন। আশেপাশে তাকিয়ে দেখে পুরো ঘর এই বিছানাটা ব্যতীত আর তেমন কিছুই নেই। দূরে একটা টেবিল আর আলমারি রাখা, একই সাথে রুমের এক কোণায় জ্বলছে সাধারণ একটি লাইট বাল্ব। এরই মধ্যে আচমকা দরজার শব্দ হয়। তিতিকে চমকে সেদিকে তাকাতে দরজা ঠেলে 2জন মানুষ বিস্তৃত হেসে ভেতরে প্রবেশ করলো, যাদের দেখা মাত্রই তিতিকে আর এক দফায় বিস্মিত হলো। ঈশানী এসেছে হাতে গাঢ় লাল রঙের বেনারসি শাড়ি নিয়ে, যাতে সোনালি রঙের সুতোয় নিখুঁত কারুকার্য করা। ঈশানীর পরনেও বেশ ভারী পোশাকের সাজসজ্জা, নীল রঙের জামদানি শাড়ির সাথে মোটা অলংকার। তার সাথে আসা ইয়াসের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। চুলগুলো পরিপাটি করে গোছানো, পরনে সাদা সোনালি পাঞ্জাবি, পায়ে কালো রঙের ছকছকে জুতো। হাবভাবই যেন আলাদা। তিতিকা তাদের দেখে অবাক হলেও তারা 2জন নির্বিকারে তার দিকে এগিয়ে এলো। আর ইয়াস তো একবারে তীব্র উল্লাসের সহিত চিল্লিয়ে তার কাছে দৌড়ে এসে বলল, ইয়ে, আমার তেতকা মামি ঘুম থেকে উঠে গিয়েছে। এবার খুব তাড়াতাড়ি বিয়ে খাবো আমি। তিতিকে ইয়াসকে শুধু চেয়ে চেয়ে দেখলো। ঈশানী তার কাছে এগিয়ে আসতে সে তার উদ্দেশ্যে অবাক স্বরে বলল, আপু এসব কি? ঈশানী বিস্তৃত হেসে বলল, যা দেখছো তাই। এখন দ্রুত হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসো, দেখি মেহেদি কেমন দিয়েছি আমি। এই বলেই সে তিতিকার হাত দুটো নিজের কাছে টেনে নিয়ে বলল, মাশাল্লাহ, কত সুন্দর হয়েছে। আমার তো এখন নিজের প্রতিই গর্ব হচ্ছে। অবশ্য হাত জোর এত সুন্দর বলেই এটা সম্ভব হয়েছে। যাই বলি না কেন ভাই কিন্তু আমার জিতেছে। এ বলে ঈশানী আচমকা হেসে ফেলে। অন্যদিকে তিতিকে বিস্ময়ের সাথে শুধু চেয়ে থাকে। কোনো কিছুই যেন বোধগম্য হচ্ছে না তার। এরই মধ্যে ঈশানী তার উদ্দেশ্যে বলল, আমি জানি তুমি হয়তো এখনো স্বাভাবিক হতে পারছো না, তবে হাতে কিন্তু সময় নেই। রাত 12টা বাজার আগেই তৈরি হতে হবে তোমায়। তাই বোন, প্লিজ দ্রুত ফ্রেশ হয়ে এসো। তোমায় শাড়ি পরাতে হবে, সাজাতে হবে, কত কাজ বাকি। দেরি হলেই বাই রাগ করবে। তিতিকাকে আর কোনো কিছুই বলার সুযোগ না দিয়ে ঈশানী তাকে জোর করে ওয়াশরুমে পাঠায়। অতঃপর সে ফ্রেশ হয়ে এলে শাড়িটা বেশ সুন্দর করে পরিয়ে দেয়। অতঃপর চুলগুলো খোপা করে বেঁধে দিয়ে বেলি ফুলের গাজরা বেঁধে দেয়। কিন্তু মেকআপ করানোর সময় সে থেমে যায়। আদিত্যাকে বলেই দিয়েছে যেন অতিরিক্ত মেকআপ না করায়, কিন্তু বিয়ে বলে কথা। ঈশানী চেয়েও আর আদিরের কথা মানতে পারল না। হালকা করে হলেও তিতিকার মেকআপটা সে সম্পূর্ণ করলো, যদিও গহনা এখনো আনা হয়নি, তাই ওটা বাদ রয়ে গিয়েছে। তিতিকাকে পুরোপুরি সাজানোর পর ঈশানী তাকে এক নজরে পরখ করে বিস্তৃতি মুচকি হেসে আওড়ায়, মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক, এত সুন্দর ভাবি আমার। তিতিকের কোনো অনুভূতিই যাচ্ছে না, এখনো সবটা স্বপ্নের মতো ঠেকছে। সে খুব করে চাইছে সরাসরি আদিরের সাথে কথা বলতে। এরই মধ্যে রুমের ভেতর আচমকা আদিরের আগমন ঘটে। বরাবরের মতো আজও তাকে সাদা পাঞ্জাবিতেই দেখা গেল। তার বর্তমান সাজসজ্জা বেশ ভিন্ন। পাঞ্জাবির ডিজাইন হতে তার চেহারার ভাবভঙ্গি সবটাই অনেক বেশি আকর্ষণীয়।
পাঞ্জাবের গলা হাতার দিকটায় সোনালি সুতোর হালকা নকশা, চোখে মুখে অদ্ভুত দীপ্তি, ঠোঁটের কোণে বিস্তৃত মুচকি হাসি। আচমকা আদিরকে রুমে প্রবেশ করতে দেখে ঈশানী অবাক স্বরে তার উদ্দেশ্যে বলল, ভাই তুমি এখনই কেন এখানে? এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আদির মৃদু হেসে তার উদ্দেশ্য বলে, এই না, আমি বেশি সময় নেব না, জাস্ট 2 মিনিট। এই বলে সে চোখের ইশারে ঈশানীকে বাহিরে যেতে অনুরোধ করে। ঈশানীও হেসে ফেলে বাহিরে চলে যায়। ঈশানী চলে যেতেই আদির তিতিকার দিকে নজর ফেরায়। বিছানার মাঝে আস্ত এক গাঢ় লাল রঙের গোলাপ ফুল যেন বসে রয়েছে। আদির তাকে দেখে ভারী শ্বাস ফেলে এগিয়ে যায়। বিছানায় হাঁটু গেড়ে তিতিকার সামনে চুপটি করে বসে, তাকে অপলক দৃষ্টিতে মুগ্ধ চাহনিতে তাকিয়ে দেখতে থাকে। তিতিকাও তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা ফুঁপিয়ে ওঠে। হঠাৎ এহেন কাণ্ডে আদির বেশ গাবড়ানো স্বরে আওড়ায়, আরে আরে মেকআপ নষ্ট হয়ে যাবে তো। এই বলে সে তিতিকাকে ছুতে নিলে সে আদিরের বাহুতে হাত দিয়ে আঘাত করে বলল, আপনি যে এত খারাপ তা আমি স্বপ্নেও ভাবিনি, অসভ্য পুরুষ। আদির মিথ্যে ব্যথা পাওয়ার অতিরঞ্জিত ব্যঙ্গিতে তিতিকার উদ্দেশ্য আওড়ায়, উফ, বিয়ে হওয়ার আগে এভাবে বর নির্যাতন করছো, এটা কিন্তু ভারী অন্যায়, তোমার নামে মামলা করে দেব আমি। তিতিকা নিজেকে কোনো মতে সামনে নিয়ে বলল, আপনি আমার সাথে মশকরা করছেন? জানেন আমি কতটা ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এবারও হয়তো। তিতিকে বলেই কেঁদে ফেললে আদির 2 হাতে তিতিকাকে আগলে জড়িয়ে ধরে। আদিরের বুকে তিতিকার ঠাই হতে এসে আরও বেশি ফুফিয়ে কেঁদে ওঠে। অমনি আদির তাকে নিজের সাথে মিশে আওড়ায়, এভাবে কাঁদে না ফাঁকনি বউ আমার। আপনি যেভাবে পাক নামে করেন তাতে এছাড়া আর ভালো অপশন আমি খুঁজে পাইনি। সবার কথা শুনে নিজেই বেশি বুঝেছেন, অথচ আমাকে বোঝার চেষ্টা করেননি। সমস্যা নেই, আজ রাতে যা বোঝানোর সবটাই আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেব আমি। আদিরের এহেন কথায় তিতিকে আচমকা চমকে ওঠে, মাথা তুলে আদিরের দিকে তাকায়। অমনি আদির অদ্ভুতভাবে তির্যক হেসে তার মুখের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলে, এখনই ঘাবড়ালে চলবে? কেবল তো শুরু। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, মিসেস তেতোকা রায়ান চৌধুরী। তিতিকা আদিরের হাবভাবে কিঞ্চিত ডুব গিলে আওড়ায়, কি বলতে চাইছেন আপনি? আদির পুনরায় বিস্তৃত হেসে বলে, অনেক কিছুই। আপাতত স্বাভাবিক হও, তোমার জন্য বাহিরের চমৎকার এক সারপ্রাইজ অপেক্ষা করছে, চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।